আমরা যে টপিকস গুলা আলোচনা করব যার ভিতরে প্রথম যেটা আছে সেটা হলো কম্পিউটার নেটওয়ার্ক। তো নেটওয়ার্ক জিনিসটা কি? নেটওয়ার্কটা আমরা সচরাচর প্রত্যেকটা কাজে ব্যবহার করি। যেমন দেখো, এই যে তোমরা অনেক সময় ক্লাসে উপস্থিত হও না, তো একজন স্যার কি পড়াচ্ছেন না পড়াচ্ছেন তোমরা কিন্তু একজনের সাথে আরেকজন ঠিকই কমিউনিকেশন করছো, কারো না কারোর সাথে তোমার কিন্তু লিঙ্ক আছে। এর মাধ্যমে আমরা কিন্তু তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় কি জানতে পারছি। শুধু তাই না, তুমি যদি চাও, দেখা গেল যে স্যার কোন স্লাইড দিয়েছে সেই স্লাইডটাও তোমরা নিচ্ছ, তার মানে আহ তথ্যের সাথে তোমরা যে ডাটা সেই ডাটাটাও ট্রান্সফার করছো। তো খেয়াল করে দেখো যে এই রকম যে তথ্য আদান প্রদান করা, এই আদান প্রদান করার জন্য আমরা নেটওয়ার্কটা ব্যবহার করে থাকি। কম্পিউটার নেটওয়ার্ক কোনটা? ঠিক একই রকম, এক কম্পিউটার সাথে অন্য এক বা একাধিক কম্পিউটারের কানেকশনটাকে আমরা বলি হলো নেটওয়ার্ক। ঠিক আছে, এখন কি রকম, যেমন তুমি চিন্তা করো যে এটা হলো একটা কম্পিউটার, যে কম্পিউটারটা ধরো ঢাকাতে আছে, অথবা যেমন আমার এখন যে কম্পিউটারটাতে আমি যে স্লাইডটা রেখেছি, এই স্লাইডটা আমার এই কম্পিউটারে এখন আমি ডিসপ্লে করছি। আর তোমরা কি করছো দেখো, তুমি তোমার বাসা থেকে কোনো কম্পিউটারে অথবা মোবাইল কম্পিউটারের মাধ্যমে তোমরা কানেক্টেড হয়েছে, এবং কানেক্টেড হয়ে দেখো আমার এই কম্পিউটার থেকে তথ্যটা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এই যে কানেকশনটা, এটা কি একটা নেটওয়ার্ক। তার মানে এখন তোমরা যেটা আমার সাথে কমিউনিকেশনটা করছো, এটা একটা নেটওয়ার্কের বদলতেই কমিউনিকেশনটা করছো। তাহলে বুঝতেই পারছো। এখন আমি কি করতে পারি, আমি যদি এখানে কোনো রিসোর্স দিই, তাহলে সেই রিসোর্সটা কি করতে পারি, শেয়ার করতে পারি। তোমরা সেটা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আবার আমি যদি একটা সফটওয়্যার দিই, সেই সফটওয়্যারটাও তোমরা কি করতে পারো, ডাউনলোড করে নিতে পারো। আচ্ছা, এরপরে আহ এই সুবিধাগুলো তো তোমরা পাচ্ছই। তো এইটা মূলত কি বলা যেতে পারে, সেটা হলো যে কম্পিউটার নেটওয়ার্কের একটা সুবিধা। এর সাথে আর একটা সুবিধা আছে, সেটা কি, কম্পিউটার নেটওয়ার্কের হার্ডওয়্যারটাকে আমরা শেয়ার করতে পারি। হার্ডওয়্যারটা কেমন শেয়ার করতে পারি? ধরো এটা হলো তোমার একটা কম্পিউটার আছে, এটা তোমার আর একটা কম্পিউটার আছে, এখন মাঝখানে একটা প্রিন্টার আছে। এখন এই প্রিন্টারটা যদি আমি শুধুমাত্র একে দিয়ে দিই, তাহলে এ প্রিন্ট করতে পারবে, এ আর পারবে না, আবার একে দিলে এ পারবে না। তো আমরা কি করলাম, তারের সাথে এই দুইটা কম্পিউটারের সাথে কানেক্ট করে দিলাম। তাহলে এ তার যখন ইচ্ছা তখন সে প্রিন্ট দিচ্ছে, এ তার যখন ইচ্ছা তখন প্রিন্ট দিচ্ছে। তাহলে ইজিলি কিন্তু আমরা কি করতে পারি, সেটা হলো যে প্রিন্ট করতে পারি। তাহলে খেয়াল করে দেখো, এই যে এটাকে বলে হার্ডওয়্যার শেয়ার করা। হার্ডওয়্যারটা হলো প্রিন্টার, এটা আমরা শেয়ার করছি। তো এইরকম কাজের জন্য আমরা নেটওয়ার্ক ব্যবহার করি। তো নেটওয়ার্কটা এখানে লেখা আছে যে নেটওয়ার্ক ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ টু অর মোর কম্পিউটার, দুই বা দুইয়ের অধিক কম্পিউটারের একটা অ্যারেঞ্জমেন্ট। অ্যান্ড দেয়ার মে বি সাম পেরিফেরালস বলতে বোঝানো হয় যে ইনপুট আউটপুট ডিভাইস। এই ইনপুট আউটপুট ডিভাইস গুলোকে আমরা বলি হলো পেরিফেরালস। তো এই পেরিফেরালস এর সাথে কানেক্টেড থাকে অ্যাকর্ডিং টু সাম ফিজিক্যাল এন্ড লজিক্যাল স্ট্রাকচার। এই যে তারের সাহায্যে কানেকশন, এটাকে আমরা বলি হলো ফিজিক্যাল। আর লজিক্যাল কোনটা? লজিক্যাল হলো, দেখবা যে তোমার মোবাইলের সাথে আরেকটা মোবাইলে যদি কি বলবো এটাকে, শেয়ার ইট অথবা ব্লুটুথের মাধ্যমে কানেক্টেড হও, সে কানেক্টেড হওয়ার সময় কিন্তু কিছু পাসওয়ার্ড লাগে, একটা অ্যাকসেপ্টেন্স লাগে। তো এইগুলাকে আমরা বলতে পারি লজিক্যাল। ঠিক আছে, তাহলে যেটা সফটওয়্যারের কাজ সেটাকে আমরা বলি লজিক্যাল, আর যেটা হার্ডওয়্যারের কাজ সেটা হলো আমরা ফিজিক্যাল বলি। তো এই ফিজিক্যাল লজিক্যাল একটা কানেকশনের মাধ্যমে যে এক 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 বা একাধিক কম্পিউটারের ভিতর যে কানেকশন হয় সেটাকে আমরা বলি কম্পিউটার নেটওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছো। তো এর পরবর্তী যেটা আসছে সেটা হলো যে পারপোজ টু ক্রিয়েট কম্পিউটার নেটওয়ার্ক। নেটওয়ার্কের পারপোজ কি, তো সেটা আমি একটু আগে বলে দিলাম যে আমরা মূলত ইনফরমেশন এক্সচেঞ্জ করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি এক জায়গা থেকে আরেক জায়গায়। তার পরবর্তীতে যেটা করতে পারি সেটা হলো যে রিসোর্স শেয়ারিং করতে পারি। সেই রিসোর্সটা কিরকম, হার্ডওয়্যার রিসোর্স যদি হয় সেটা শেয়ার করতে পারি, সফটওয়্যার রিসোর্স যদি হয় সেটা শেয়ার করতে পারি। তো এগুলো কাজে মূলত আমরা এই নেটওয়ার্কটাকে আমরা ব্যবহার করে থাকি। এছাড়া ইমেল, চ্যাটিং, ভিওআইপি, ভিডিও কনফারেন্সিং, এইগুলো আমরা সচরাচর এই নেটওয়ার্কের বদলতে করছি। যে আমি এখন তোমার সাথে কমিউনিকেশন করছি, এটাও কিন্তু নেটওয়ার্কের বদলতেই হচ্ছে। আমরা ভিডিও কথা বলি, ভিডিও কনফারেন্সিং, এটাও নেটওয়ার্কের বদলতেই হয়ে থাকে। তো এরপরে আছে নেটওয়ার্কের বিভিন্ন প্রকারভেদ আছে। তো কি কি প্রকারভেদ আছে এখানে খেয়াল করে দেখো, যে এটা মূলত অ্যাকর্ডিং টু জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স, মানে কি ভৌগোলিক যে দূরত্ব, সেই দূরত্বের উপর ভিত্তি করে মূলত নেটওয়ার্ক গুলোকে চারটা ভাগে ভাগ করা হয়। এছাড়াও আরো অনেক আছে। তো ভৌগোলিক দূরত্বটা কিরকম, যেমন তোমার একটা বাসার মধ্যেই সমস্ত যদি কমিউনিকেশন হয়, সেটা একটা একটা বাসা না হয়ে একটা বিল্ডিং বা পাশাপাশি দুটো বিল্ডিং হতে পারে, সেটা একটা হতে পারে। একটা গোটা শহর হতে পারে, একই দেশের দুটা ভিন্ন শহর হতে পারে, বা ভিন্ন দুইটা দেশের দুইটা ভিন্ন শহর হতে পারে। তো এরকম বিষয়টা। তো পার্সোনাল বা হোম এরিয়া নেটওয়ার্ক, নাম শুনে বুঝতে পারছো যে তোমার ঘরের মধ্যে যে নেটওয়ার্কটা তৈরি হয়, যেমন দেখো আমার ল্যাপটপ আর আমার মাউস, এই যে ডিস্টেন্সটা, এটা আমরা হোম এরিয়া নেটওয়ার্ক। আমার পকেটে ফোন আছে, আমার কানে হেডফোন আছে, তাহলে এরকম ডিস্টেন্সটাকে আমরা বলি হলো পার্সোনাল বা হোম এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, তার মানে ব্লুটুথের মাধ্যমে এই নেটওয়ার্কটাকে আমরা কভার করতে পারি।
তো এই সমস্ত মানে একটা ল্যাপটপ থেকে আরেকটা ল্যাপটপের ডিস্টেন্স, একটা ল্যাপটপ থেকে প্রিন্টারের ডিস্টেন্স, এরকম ক্ষেত্রে আমরা যে নেটওয়ার্কটা ব্যবহার করি সেটাকে আমরা বলি হলো পার্সোনাল বা হোম এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্কটাকে আমরা বলি মূলত ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটা মূলত 1 কিলোমিটারের মধ্যে যে নেটওয়ার্কটা তৈরি হয় সেটাকে আমরা বলি হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। যেমন ধরো আমাদের ইউনিভার্সিটির কথা যদি চিন্তা করো, এই গোটা ইউনিভার্সিটিতে আমরা তারের সাহায্যে যতগুলো কম্পিউটার আছে সেগুলো কানেকশন দিচ্ছি। যদি তার না পাই তাহলে ডাব্লু ল্যান বলা হয়, ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে, ওয়াইফাই এর মাধ্যমে আমরা কানেক্টেড করি। তো এই দুইটার মাধ্যমে আমরা এই সমস্ত কম্পিউটার গুলাকে, মোবাইল গুলাকে, ল্যাপটপ গুলাকে কানেক্ট করছি। অতএব এই ধরনের নেটওয়ার্কটাকে আমরা বলবো কি, লোকাল এরিয়া নেটওয়ার্ক। যেমন একটা অফিসে যতগুলো কম্পিউটার আছে, একটা বাসা বাড়ি বা একটা স্কুল বা একটা কলেজে, সব নেটওয়ার্ক গুলোকে আমরা বলি লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, এই নেটওয়ার্কটার আরেকটা নাম হলো ইন্ট্রানেট বলা হয়। এর পরবর্তী যে নেটওয়ার্কটা আছে, তাহলে এটা আমরা ল্যানের একটা ছবি দেখছি। এর পরবর্তীতে যে নেটওয়ার্কটা আছে সেটাকে আমরা বলি হলো ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কোনটা? সেই নেটওয়ার্ক যে নেটওয়ার্কটাতে মূলত একটা শহর, মেট্রোপলিটন এরিয়া বলা হয়, শহর কেন্দ্রিক। তার মানে একটা গোটা শহরের ভিতর যে নেটওয়ার্কটা তৈরি হবে তাকে আমরা বলবো হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তো এখানে সেই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটার একটা এখানে বলা যেতে পারে, যেমন তোমার গোটা শহরটা যেটা আছে সেই শহরে যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা কিন্তু তারের সাহায্যে সম্ভব না। এটা দেখা যাচ্ছে যে তোমার কি করা যেতে পারে, টাওয়ারের মাধ্যমে, টাওয়ার তুলে দিয়ে নেটওয়ার্কটাকে তৈরি করা হয়। এই জন্য এটাকে আমরা বলি হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, এরকম একটা টাওয়ার থাকে, এই টাওয়ারের সাহায্যে আনুষঙ্গিক যে আহ, মানে কমিউনিকেশন গুলা হয়ে থাকে। তোমরাও খেয়াল করে দেখবা তোমাদের এলাকাতে টাওয়ারের মাধ্যমে এই যে বিভিন্ন নেটওয়ার্ক হয়ে থাকে, ওয়াই ম্যাক্স বলা হয়। এই ওয়াই ম্যাক্স এর মাধ্যমে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটাকে তৈরি করা হয়ে থাকে। আচ্ছা, তো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের আরেকটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ইন্টারনেট। ঠিক আছে, ইন্টারনেট যেটা আছে, একটা হলো ইন্ট্রানেট আর একটা হলো ইন্টারনেট। তো এটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের মধ্যে পড়ে। আচ্ছা, এর পরবর্তী যেটা আছে সেটা হলো যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখন একটা শহর থেকে যদি আরেকটা শহরে যাও, যেমন বাংলাদেশেরই যদি একটা শহর থেকে আরেকটা শহরে যাও, ঢাকা থেকে চিটাগাং যদি তুমি যেতে চাও, তাহলে ঢাকা থেকে চিটাগাং মাঝখানে দেখা গেলো অনেকগুলো নদী আছে। তো এখানে তো টাওয়ার তুলে কমিউনিকেশন করা সম্ভব না, তখন কি করা হয়, টাওয়ার বিহীন যেতে হবে। তো টাওয়ার বিহীন কিভাবে যাব, যেমন তুমি ধরো বাংলাদেশের এখন কোনো কারণে বগুড়া শহরে আছো, আর তোমার হলো বন্ধু আছে আমেরিকার শিকাগো শহরে। তো এখন তার সাথে তুমি কমিউনিকেশন করবে, মাঝখানে তো অনেক সাগর, উপসাগর, মহাসাগর আছে, তো সম্ভব তো না। তাহলে তোমাকে এখানে কি করতে হবে, স্যাটেলাইট কমিউনিকেশন করতে হবে, যে তোমার কম্পিউটার থেকে ডাটাগুলো স্যাটেলাইটের মাধ্যমে চলে যাচ্ছে তোমার বন্ধুর কম্পিউটারে। তাহলে এই যে স্যাটেলাইটের মাধ্যমে যখন কমিউনিকেশন করছে, এটাকে আমরা বলি হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এই ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা মূলত ইন্টারনেটের জন্য ব্যবহার করা হয়। আমরা এই যে খেয়াল করে দেখো যে এই যে মেসেঞ্জারে কথা বলছি, যে কোনো জায়গা থেকে, যে কোনো দেশে তোমার বন্ধু বসে আছে সেখান থেকে কমিউনিকেশন করছে, এগুলো সবগুলাই কিন্তু ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকছে। অতএব এটাকে আমরা বলছি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো এই হলো নেটওয়ার্কের যে একটা পার্ট সেটা। এখন ল্যান এবং ওয়ান এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? ল্যানটা বুঝতে পারছে একটা ব্যক্তি বা একটা বাসা কেন্দ্রিক হয়ে থাকে, খুব অল্প পরিমাণ নেটওয়ার্কটাকে বলা হয়। যেমন তোমার বাসার যে ওয়াইফাইটা, এটা সবাইকে তুমি দিতে পারবা না। আবার তুমি খেয়াল করে দেখো যে তোমার বাসা থেকে আর এক বাসাতে তুমি নেটওয়ার্কটা দিতে পারছো না, তাহলে একটা বাসা বা একটা বিল্ডিং পর্যন্ত হয়ে থাকে। আর ওয়ানটা হলো একটা প্রতিষ্ঠান কেন্দ্রিক এবং বড় ধরনের সবাইকে সার্ভিসটা দেওয়া হচ্ছে। মেনলি ইন্টারনেট হিসাবে আমরা ওয়ানটাকে বলে থাকি। এবং স্পিড কোনটার বেশি হবে, যেহেতু বাসাতে তোমার একটা নেটওয়ার্ক তৈরি করা হয়, অতএব স্পিড ওইটার বেশি। আর ওয়ানটার স্পিড আপ ডাউন করে, ইন্টারনেটের স্পিড আপ ডাউন হতে পারে। ঠিক আছে, তো ইউজার কোনটাতে বেশি, ওয়ানটাতে ইউজার বেশি, আর ল্যানে এত ইউজার হয় না। তো এগুলো হলো এদের মধ্যে পার্থক্য, বেসিক। এরপর আছে কম্পিউটার নেটওয়ার্কের সুবিধা। আমরা কেন ব্যবহার করি? কমিউনিকেশনের জন্য ব্যবহার করি, ডাটা শেয়ার করে থাকি। তারপরে তুমি মাল্টিপল অ্যাক্সেস, যে কোনো জায়গা থেকে তোমরা দেখুন এখন এই যে জুমের মাধ্যমে ক্লাস করছো, যে কোনো জায়গা থেকে বসে তোমরা ক্লাসটা করতে পারছো, এটা একটা সুবিধা। তারপরে ভিডিও কনফারেন্সিং, আমরা ভিডিওতে কথা বলছি, কাজ করছি। ইন্টারনেট সার্ভিস, এটা এই নেটওয়ার্কের বদলতে হচ্ছে। ব্রডকাস্টিং, এই যে দেখো এখন লাইভ কোনো কিছু হলেই সঙ্গে সঙ্গে লাইভে চলে যাচ্ছে, তাহলে এই যে লাইভটা, এটা হলো তোমার নেটওয়ার্কের বদলতে থাকে। বড় ফটোগ্রাফি বা বড় লার্জ ফাইল এটা শেয়ার করা, তারপরে কস্ট সেভিং করা, তারপরে যে কোনো প্রান্ত থেকে রিমোট অ্যাক্সেস লগ ইন করা, ফ্লেক্সিবল, এই বিষয়গুলা তোমার নেটওয়ার্কের সুবিধা হিসেবে আসছে। রিলায়েবল, বিশ্বাসযোগ্য। আচ্ছা,
এর পরবর্তী যেটা আসছে সেটা হলো যে কিছু অসুবিধা আছে। কি কি অসুবিধা আছে? সিকিউরিটি কনসার্ন, মানে তুমি যে নেটওয়ার্কটা ব্যবহার করছো এই নেটওয়ার্কের সিকিউরিটি একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই সিকিউরিটির জন্য দেখা গেলো অনেক সময় কি ডাটা চুরি হয়ে যাচ্ছে। যখন আমরা নেটওয়ার্কের ভিতরে কানেক্টেড হই, এক কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডাটা কিন্তু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এগুলো কিন্তু নেটওয়ার্ক যদি না থাকতো তাহলে হতো না। এবং এই কম্পিউটারের সাথে ইন্টারনেট যখনই কানেকশন দাও, খেয়াল করে দেখবা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ভাইরাস তোমার কম্পিউটারে অ্যাটাক করে, তোমার গোপন তথ্য চুরি করতে পারে। এগুলো কিন্তু সমস্যা আগে ছিল না, বাট নেটওয়ার্কের সাথে যখন এগুলো কানেক্টেড হচ্ছে এই সমস্যাগুলো, এই যে সাইবার ক্রাইম, এইগুলো কিন্তু এখন বর্তমানে বেড়ে যাচ্ছে। তো সিকিউরিটির একটা বিষয় এখানে আছে। ভাইরাস ম্যালওয়্যারের মাধ্যমে এই নেটওয়ার্কের বদলতে এগুলো ছড়িয়ে যাচ্ছে এক জায়গা থেকে তোমার আরো 10 জায়গাতে, এই কম্পিউটারের মাধ্যমে এগুলো ছড়িয়ে যাচ্ছে। এরপরে আছে ল্যাক অফ রোবাস্টনেস, মানে বলিষ্ঠতা, বিশুদ্ধতা থাকে না। অনেক সময় দেখা যাচ্ছে নেটওয়ার্কের কারণে এই সমস্যাগুলো বেশি হয়। ভাইরাল, আমরা কিন্তু কোনো কিছু চিন্তা ভাবনা না করে নেটওয়ার্কের মাধ্যমে ভাইরাল জিনিসটা দেখি, আদৌ কি সঠিক কি বেঠিক আমরা বিবেচনা করি না। তো ঠিক এরকম যে অনেক সময় একই জিনিসের ডুপ্লিকেশন হয়ে যায়, অনেক সময় অ্যাকুরেসিটা থাকে না, এগুলো প্রবলেম থাকে। ইফিসিয়েন্ট হ্যান্ডেলার, তুমি যদি নেটওয়ার্কের ইফিসিয়েন্ট হ্যান্ডেলার না হও তাহলে কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। যেমন তুমি খেয়াল করে দেখবা যে বড় বড় মন্ত্রী মিনিস্টার তাদের বিভিন্ন গোপন নথি চুরি হয়ে যায়, বা অনেক সময় অনেক তথ্য লিক হয়। তাহলে এগুলো কেন হচ্ছে? নেটওয়ার্কের দুর্বলতার কারণে। আবার তোমরা খেয়াল করে দেখবা যে বিভিন্ন পরীক্ষা সময় যে পরীক্ষার্থীর ছবির বদলে শাহরুখ খানের ছবি অ্যাড হয়ে গেছে, বিভিন্ন হ্যাকাররা হ্যাক করছে। এটা কেন? নেটওয়ার্কের দুর্বলতার কারণে। তাহলে নেটওয়ার্কের যদি দুর্বলতা থাকে তাহলে এই সমস্যাগুলো হবে। তারপর ল্যাক অফ ইন্ডিপেন্ডেন্স, বিশুদ্ধতার একটা বিষয় আছে। তো এগুলো হলো নেটওয়ার্কের সমস্যা। এর পরবর্তী যেটা আছে সেটা হলো যে টপোলজি। টপোলজিটা কি? একটা নির্দিষ্ট নেটওয়ার্কের মাধ্যম, নির্দিষ্ট নেটওয়ার্কে যখন অ্যারেঞ্জমেন্ট করা হবে সেই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলি হলো টপোলজি। আবারও বলছি, নেটওয়ার্ক টপোলজি ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য নেটওয়ার্ক, মানে নেটওয়ার্কের আওতায় সাজানোটাকে আমরা বলি হলো টপোলজি। আমি কিভাবে সাজাবো? যেমন ধরো তোমার বাসার সাথে একটা টেবিল আছে এবং তার চারপাশে অনেকগুলো চেয়ার আছে। এবং চেয়ার গুলোকে কিভাবে সাজাবা? গোল করে সাজাবা, না একটার পরে আরেকটা সাজাবা, নাকি রাউন্ড করে সাজাবা? এই যে সাজানোটা, এটাকে আমরা বলছি হলো টপোলজি, সাজানোর পদ্ধতিকে বলা হয়। তো দেখো এখানে অনেকগুলো টপোলজি দেখানো হয়েছে, যার ভিতরে আছে প্রথমে বাস টপোলজি। এখন বাস টপোলজিটা কেমন? তোমরা খেয়াল করে দেখবে তোমাদের বাসা বাড়িতে পানির কানেকশন আছে, বিদ্যুতের কানেকশন আছে। এই পানির কানেকশন বা বিদ্যুতের কানেকশনটাকে বাস টপোলজি বলা হয়। যে একটা কারেন্টের তার সোজা চলে যাচ্ছে তোমার বাসায়, এখানে এখান থেকে কানেকশন নিচ্ছ, আরেকজনের বাসা এখানে, সে এখান থেকে কানেকশন নিচ্ছে, এখান থেকে আরেকজন নিচ্ছে, এখান থেকে আরেকজন নিচ্ছে, এখান থেকে আরেকজন নিচ্ছে। এই যে পদ্ধতিটা, এটাকে আমরা বলছি হলো বাস টপোলজি। ঠিক আছে? এই বাস টপোলজির একটা অসুবিধা হলো যে আমার যদি কোনো কারণে আমাকে কোনো একটা কানেকশন অফ করতে হয়, তাহলে আমার সেন্ট্রালি কোনো ক্ষমতা না, আমাকে যে ওই লাইন কেটে আসতে হবে। ঠিক আছে? সরাসরি বিদ্যুৎ অফিস বসে থেকে যে তোমার লাইনটা অফ করে দিবে এটা সম্ভব না, তোমাকে তোমার বাসাতে এসে লাইনটা কাটতে হবে। তো এরকম একটা বিষয় আছে। আর আরেকটা যেটা, সেটা হলো যে অনেক সময় দেখবা যে শেষ প্রান্তে, লাইনের শেষ প্রান্তে যাদের কানেকশন থাকে তাদের স্পিডটা কি অনেক সময় কম হয়, কমে যায়। তো এটাও একটা সমস্যা যে নেটওয়ার্ক স্পিড আপ ডাউন করে, সবাইকে যে সমান দিবে এটা হয় না। এর পরবর্তী যে টপোলজিটা আছে সেই টপোলজিটাকে আমরা বলি হলো স্টার টপোলজি। স্টার টপোলজিটা কিরকম? যে একটা তার সরাসরি চলে আসবে, এই তারটা আসার পর এখান থেকে ডিস্ট্রিবিউট হবে। ঠিক আছে? তো এই মাঝখানে যেটা থাকে এটাকে আমরা বলি হলো হাব। হাব বলা হয়। হাবের কাজটা কি? হাব জাস্ট লাইক এজ এ মাল্টিপ্লাগ। তার মানে মাল্টিপ্লাগ কি করে? তোমাদের বাসা বাড়িতে অনেক মাল্টিপ্লাগ আছে। ধরো এটা যদি একটা ইলেকট্রিক্যাল সুইচ হয়, এই সুইচের সাহায্যে মাল্টিপ্লাগটা কানেক্ট করে এখানে দেখা গেল যে আরো অনেকগুলা সুইচে কনভার্ট করা হয়। তার মানে একটা থেকে আমি 4টা অথবা 5টার একটা সুইচ তৈরি করলাম। তাহলে আমার যখন ডিভাইস অনেক বেশি তখন এভাবে কাজ করতে পারি। তো এইটাই হলো মাল্টিপ্লাগ, এই হাবটা করে থাকে যে মেন ইন্টারনেটের তারটা ফার্স্টে একটা আসে, সেটা থেকে অনেকগুলাকে হাব কি করে কনভার্ট করে দিয়ে দেয়। যেমন তোমাদের বাসা বাড়িতে রাউটার দিয়ে ওয়াইফাই ব্যবহার করছে, ওই রাউটারটাই হাবের কাজ করছে। যে ইন্টারনেটের তারটা, একটা তার আসছে তোমার ওই ডিভাইস রাউটারে, ওই রাউটার থেকে দেখবা যে তোমার ল্যাপটপে, তোমার ডেস্কটপে, তোমার আরো বন্ধুকে অথবা আরো কয়েকটা কম্পিউটার থাকলে তাদেরকে আমরা কানেকশন দিচ্ছি। এই মাঝখানের হাবটা হতে পারে হাব অথবা হতে পারে কি সুইচ। যদি বড় ধরনের ল্যাব হয়, যেমন আমাদের ভার্সিটিতে অনেক ল্যাব আছে, ল্যাবে প্রায় 30টা কম্পিউটার, তখন এই রাউটার দেওয়া হবে না, তখন ওখানে সুইচ ব্যবহার করা হয়, সুইচের সাহায্যে এই কমিউনিকেশন গুলো করা হয়। তো সুইচ আর রাউটারের মধ্যে পার্থক্য, সুইচ আর হাবের মধ্যে পার্থক্য কি? হাবটা কমা আর সুইচটা আরো বেশি। মানে আমি চাইলে এখানে অন অফ করতে পারবো, আমি চাইলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো, এটা সুইচের দ্বারা সম্ভব, কিন্তু হাবের দ্বারা সম্ভব না। বাট কাজ দুটার একই।
আর রাউটার আর একটু কি সুবিধা দেয়, রাউটারটা হলো যে সেই সাথে আমি ওয়াইফাই ওয়্যারলেস তরঙ্গ আকারে চারি সাইডে ছড়াই দেয়, যাতে তুমি মোবাইল ল্যাপটপ এইগুলোতে ব্যবহার করতে পারো, যেটা হলো রাউটারের সাহায্যে করা সম্ভব। আচ্ছা, এর পরবর্তী যেটা আসছে সেটা হলো যে রিং টপোলজি। রিং টপোলজিটা কি, আমরা কম্পিউটার গুলো একটার সাথে আর একটা কানেক্টেড করে দেবো। তার মানে ইন্টারনেটের তার এখানে যদি আসে, এটার সাথে আবার এটার কানেকশন, এটার সাথে এটার কানেকশন, এটার সাথে এটা, এটার সাথে এটা, এইভাবে সার্কেল আকারে যখন কানেক্টেড হবে তখন সেটাকে বলবো রিং টপোলজি। এটার স্পিড বেশি, বাট এটার একটা সমস্যা হলো কোনো কারণে একটা যদি ডিভাইস নষ্ট হয়ে যায়, গোটা সিস্টেমটাই কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এটা হলো এর একটা অসুবিধা। তো রিং টপোলজির এই অসুবিধা থেকে দূর করার জন্য নতুন আর একটা আসলো, যেটা মেশ টপোলজি। সেটা কি, যে যদি কোনো একটা নষ্ট হয়ে যায়, সিস্টেম যাতে নষ্ট না হয়, এজন্য এদের ইন্টারনাল আবার কি সবার সাথে সবার একটা কানেকশন, এজন্য এটাকে আমরা বলি হলো মেশ টপোলজি। তো এটা ভালো, বাট এটার একটা অসুবিধা হলো যে কেবলের পরিমাণ কি এটাতে বেশি, এটাতে কম ছিল কিন্তু এটাতে আবার কেবল অনেক বেশি। এটা হলো এদের অসুবিধা। এর থেকে পরিত্রাণের জন্য নতুন যে টপোলজি আসছে সেটাকে আমরা বলছি হলো ট্রি টপোলজি অথবা হাইব্রিড টপোলজি। দেখো এই যে এই অংশটা আছে, এইটা কি, এই অংশটা, আবার এই অংশটা যেটা আসছে এই গোটাটা কি, এটা আবার হলো এই বাস। তার মানে বুঝতে পারছো, কম্বাইন্ড। এই জন্য এটাকে আমরা বলি ট্রি বা হাইব্রিড বলা হয়। তাহলে কম্বাইন্ড বা ট্রি বা হাইব্রিড এইটা ব্যবহার করেও মূলত এই কাজগুলো করা হয়ে থাকে। তো এইগুলা মূলত ব্যবহার হয়ে থাকে, এইটা হলো তোমার বর্তমানে এই টপোলজি গুলা ব্যবহার হয়ে থাকে। তো এই ছিল হলো টপোলজি, যে কোনটা কোন টপোলজি সেটা সম্পর্কে ধারণা দেয়া। আর এখানে সেইগুলা সম্পর্কে একটু ডিটেলস লেখা আছে। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তার মানে ডাটাটাকে আমরা ম্যানেজ করব, এটাকে বলা হয় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো ডাটাকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি, ডাটাকে ম্যানেজ করার জন্য এক ধরনের সফটওয়্যার পাওয়া যায়। এই সফটওয়্যারটাকে আমরা বলি ডিবিএমএস বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। যেমন তোমার মোবাইলের যে ফোন বুকটা আছে, এই মোবাইলের ফোন বুকটা একটা হলো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই মোবাইলের ফোন বুক দিয়ে আমরা মূলত কি করি, বিভিন্ন তথ্য সংরক্ষণ করছি, সেই তথ্যগুলো আবার চাইলে ডিলিট করছি, চাইলে এডিট করছি, চাইলে মানে কি বলবো সার্চ করছি, এই যে কাজগুলো করা হয়ে থাকে এই সবগুলাই হলো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ। তোমরা খেয়াল করে দেখো তোমাদের এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষার যে রেজাল্ট, এগুলো কিন্তু সরকার যেখানে সংরক্ষণ করছে, ওটা কিভাবে সংরক্ষণ করছে, কোটি কোটি স্টুডেন্টের তথ্য ওখানে আছে, এই যে সংরক্ষণ করছে এটাকে আমরা বলছি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। কোনো না কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে এগুলোকে সংরক্ষণ করা হচ্ছে। তোমরা খেয়াল করে দেখবা এই যে এনআইডি, এনআইডিও দেখবা যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে সংরক্ষণ করা আছে, এবং এই এনআইডি দিয়ে সবকিছু করা সম্ভব হচ্ছে এখন। একটা মোবাইলের সিম কিনতে যাও, তুমি একটা জায়গায় পরীক্ষা দিতে যাও, যে কোনো ক্ষেত্রে এনআইডিটা ব্যবহার হচ্ছে। তো বুঝতে পারছো ডাটাবেসটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারলে যে কোনো জায়গাতে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। তো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে দেখো লেখা আছে, ডাটাবেস ইজ এ কালেকশন অফ ডাটা organized to serve many application by using centralized data and easily access, manage and update। তার মানে কি, ডাটাবেসটা হলো কালেকশন অফ ডাটা, বিভিন্ন জায়গা থেকে আমরা ডাটাগুলোকে কি করি, কালেক্ট করি, তারপরে কি করি, সার্ভ মেনি অ্যাপ্লিকেশন, বিভিন্ন অ্যাপ্লিকেশন সার্ভ করার জন্য এটা করা হয়। বাই ইউজিং সেন্ট্রালাইজ, এই ডাটাগুলো কোনো না কোনো জায়গাতে সেন্ট্রালাইজ করা আছে, এবং যেখানে আমরা ইজিলি অ্যাক্সেস পাচ্ছি, ম্যানেজ করছি, আবার চাইলে আমরা আপডেট করছি। তো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ওটাই, যে একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা এই মূলত এই স্টোর করে, মডিফাই করে, এক্সট্রাক্ট করে, এইগুলা করে থাকে। এই সফটওয়্যারটাকে আমরা ডিবিএমএস বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলে থাকি। তো এর অ্যাডভান্টেজ গুলা কি, তোমার মোবাইলের ফোন বুকে যে সমস্ত অ্যাডভান্টেজ পাও, সেটাই হলো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের অ্যাডভান্টেজ। কি কি অ্যাডভান্টেজ পাও খেয়াল করে দেখো, যে তুমি যে কোনো সময় অ্যাক্সেস করতে পারছো, মোবাইলের ফোন বুক থেকে যে কারো নাম্বার বের করতে পারছো, ইজিলি অ্যাক্সেস। তুমি খেয়াল করে দেখবা যে তোমার মোবাইলে যদি কারো নাম্বার সেভ থাকে, আবারও যদি ওই নাম্বার সেভ করতে চাও, নিবে না, বলবে এই নাম্বার অলরেডি এক্সিস্ট। তার মানে পিওরিটি একটা আছে। ইমপ্রুভ ডাটা সিকিউরিটি, চাইলেই অন্য কেউ তোমার মোবাইল থেকে ডাটা নিতে পারবে না, একটা সিকিউরিটি থাকবে। তারপরে ডাটা ইন্ডিপেন্ডেন্স, কোনো ডাটার সাথে ডাটার সম্পর্ক থাকবে না, ফাঁকা। মানে তুমি রহিমের নাম্বার চাইলে যে করিমের নাম্বার চলে আসবে সাথে, সেটা খুব না। আচ্ছা, তারপরে তুমি চাইলে এই ডাটা কি শেয়ার করতে পারো, তুমি কাছ থেকে যদি ফোন নাম্বার চাই, তুমি তাকে মেসেজের মাধ্যমে দিতে পারো, ঠিক আছে। আবার অন্য কোনো নাম্বার তুমি যদি চাও, সেটাও তুমি নিয়ে আসতে পারো। স্ট্যান্ডার্ডাইজেশন, ডাটাগুলো একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে থাকে। তারপরে এটা একটা প্রোডাক্টের প্রোডাক্টিভিটি, তার মানে এটা তুমি পরবর্তীতে ব্যবহারও করতে পারো, প্রোডাক্টিভিটি থাকে। এগুলো হলো এর মানে সুবিধা। এরপরে যেটা আসছে সেটা হলো যে ডাটা এবং ইনফরমেশন, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। তো ডাটা আর ইনফরমেশনের মধ্যে পার্থক্যটা কি, ডাটা কাকে বলবো আর ইনফরমেশন কাকে বলবো। যেটা আমরা কালেক্ট করি সেটাকে আমরা বলি হলো ডাটা, আর এই কালেকশনের পরে যেটা আমরা রেজাল্ট আকারে পাই ফাইনালি, সেটাকে আমরা বলি হলো ইনফরমেশন। কিরকম,
যেমন তোমার ক্লাসে প্রতিদিন অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে, এই যে অ্যাটেন্ডেন্স নিচ্ছি, কোনোদিন ভুলে যাওয়া হয়, কোনোদিন অ্যাটেন্ডেন্স নিতে সমস্যা হয়, কোনোদিন তোমার বন্ধু প্রক্সি দেয়, এভাবে অ্যাটেন্ডেন্স গুলো নেওয়া হচ্ছে। এখন পরীক্ষা যেদিন আসবে তার ঠিক আগে আমরা বলছি যে তোমার অ্যাটেন্ডেন্স কত 70%, তোমার কত 80%, তোমার কত 90%। তাহলে এই যে যেটা রেজাল্টটা বলছি এইটাকে বলবো ইনফরমেশন, এবং এর উপর ভিত্তি করে তুমি কিন্তু পরীক্ষা দিচ্ছ। তাহলে যেটা আমরা বলছি সেটাকে বলছি ইনফরমেশন ফাইনালি, আর যেটা কালেক্ট করছে প্রতিদিন সেটাকে আমরা বলি হলো ডাটা। তার মানে আমরা যেটা কালেক্ট করি সেটা হলো ডাটা, আর যেটা ফাইনালি বলি সেটা হলো ইনফরমেশন। তাহলে প্রত্যেকটা মানুষের বাসায় যে যে আদমশুমারি করা হয়, কতজন মানুষ, কতজন পুরুষ, কতজন মহিলা, এই যে কালেক্ট করছি এটাকে বলছি ডাটা। আর ফাইনালি যখন বলছি বাংলাদেশের মানুষ কত 18 কোটি, এটাকে আমরা কি বলতে পারি ইনফরমেশন। তাহলে একটা হলো ডাটা আর একটা হলো ইনফরমেশন। তো আশা করি ডাটা বুঝতে পারছো। ডাটাটা হলো র ফ্যাক্ট, মানে কাঁচা অবস্থায় থাকে, আর প্রোডাক্ট করা একেবারে ফিনিশিং করা সেটাকে আমরা বলবো ইনফরমেশন। ঠিক আছে, ডাটাটা টেক্সট আর নাম্বার হতে পারে, আর এটা হলো রিফাইন্ড একটা ডাটা। মিনিংফুল ডাটা কোনটা? ইনফরমেশন। সেটা এখানে বলা হয়েছে। অর্গানাইজড অবস্থায় থাকে ডাটা, অর্গানাইজড অবস্থায় থাকে ইনফরমেশন। কোনটাকে আমরা ব্যবহার করতে পারি? ইনফরমেশনকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এগুলাই বলা হয়েছে, আর কিছু নাই। তো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের অ্যাপ্লিকেশন কোথায় কোথায় ব্যবহার করা হয়? তো সর্বপ্রথম আমাদের বাংলাদেশে ডাটাবেজটা আসে এয়ারলাইন্সে। যে বিমানের এই যে 3 মাস আগে টিকিট কাটতে হয়, 3 মাস পরে প্লেন যাবে, বা অনেক সময় প্লেন ক্রাশ গেলে কে কে মারা গেল সমস্ত ইনফরমেশন দেখবা এক ক্লিকে বের করে নেয়। তো এটা হলো এই এয়ারলাইন্সে ডাটাবেজের প্রথম ব্যবহার। এরপরে ব্যাংকিং আছে, ইউনিভার্সিটিতে আছে, এই যে তোমরা আইডি পাসওয়ার্ড দিয়ে পরীক্ষা দাও, সমস্ত ডিটেলস তোমার সফটওয়্যারে দেখায়। এটা মূলত ডাটাবেজ করে থাকে। আমরা যদি তোমাদের কোনো কমিউনিকেশন করতে চাই সেটাও ডাটাবেজের মাধ্যমে। ম্যানুফ্যাকচারিং, সেলিং, যে আমার কোন জিনিসটা তৈরি করা দরকার, কোন জিনিসটা সেল করব, কত টাকা বাকি থাকবে, কোনটা বিদেশ থেকে আমদানি করতে হবে, এগুলো করা সম্ভব। হিউম্যান রিসোর্স, আমার কতজন এমপ্লয়ি আছে, তাদের বেতন কত, কে কতদিন উপস্থিত হলো, সবগুলা কিন্তু এগুলো করা সম্ভব। রেলে রিজার্ভেশন সিস্টেম, একটা ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম এটা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের সাহায্যে করা সম্ভব। লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে, যে লাইব্রেরিতে কি বই আছে, কে বই ধার নিল, সমস্ত ইনফরমেশন। সোশ্যাল মিডিয়া, এই যে ফেসবুক, টুইটার, এগুলো ব্যবহার করো, এগুলো সবগুলাই তোমার ডাটাবেজ মেনটেন করে হয়ে থাকে। টেলিকমিউনিকেশন, তোমার একটা মোবাইল নাম্বার দিয়ে তোমার যাবতীয় তথ্য রাখা হয় টেলিকমিউনিকেশনে। অনলাইন শপিং গুলা দেখছো, সবগুলাই ডাটাবেজের ব্যবহার হয়ে থাকে। তো এগুলোই দেওয়া আছে। সরকারি ক্ষেত্রে ডাটাবেজ প্রচুর ব্যবহার এখন হচ্ছে। তো ডাটাবেজের উপাদানগুলো কি? ডাটাবেজের প্রধান উপাদান যেটা, সেটাকে আমরা বলি হলো ফিল্ড। ফিল্ড কাকে বলা হয়? যেমন ফিল্ড মানে হলো মাঠ, যেমন দেখবা যে ফুটবল খেলার মাঠ, ক্রিকেট খেলার মাঠ, ব্যাডমিন্টন খেলার মাঠ। তো এই মাঠগুলোকে আমরা এক একটা বলি হলো ফিল্ড। তো একটা ডাটাবেজে ডাটা রাখার জন্য যে উপাদানগুলো প্রয়োজন সেটাকে আমরা বলি মূলত ফিল্ড। তো এখানে ফিল্ড হিসেবে আরেকটা বলা যেতে পারে যে যে তথ্যগুলা রাখবো সেই তথ্যগুলার প্রধান উপাদানটাকে আমরা বলি হলো ফিল্ড। ঠিক আছে, ফিল্ড ইজ এ পার্ট অফ রেকর্ড, রেকর্ডের একটা পার্ট বলা হয়ে থাকে। তার মানে আমি কোনো তথ্য যদি রাখতে চাই, আমি যদি কোনো তথ্য রাখতে চাই, সেই তথ্য রাখার জন্য ফিল্ডটাকেই বেশি ব্যবহার করা হয়ে থাকে। ফিল্ডের পরে আছে রেকর্ড। রেকর্ডটা কি? ডাটা ইজ স্টোরড ইন রেকর্ড। রেকর্ডের মাধ্যমে ডাটা স্টোর করা হয়ে থাকে। এ রেকর্ড ইজ কম্পোজড অফ ফিল্ডস এন্ড কন্টেন্টস অল দ্য ডাটা অ্যাবাউট ওয়ান পার্টিকুলার পারসন, কোম্পানি। ঠিক আছে, তো ফিল্ড এবং রেকর্ডটা আমি একটু বুঝাই তাহলে আর একটু ভালো হবে। সেটা হলো, খেয়াল করে দেখো যে এটা একটা টেবিল, বা আমি একটা যদি টেবিল করি, এই টেবিলে যতটা তথ্য রাখতে চাবো, যতটা স্পেসিফিক ক্ষেত্র রাখতে চাবো, সেটাকে আমরা বলি হলো ফিল্ড। যেমন ধরো আমি একটা স্টুডেন্টের কি কি রাখতে পারি? স্টুডেন্টের আইডি, তারপরে রাখতে পারি তার নেম, তারপরে রাখতে পারি তার হলো অ্যাড্রেস, তারপরে রাখতে পারি তার মোবাইল নাম্বার। তাহলে এই কয়েকটাকে আমরা বলবো হলো রেকর্ড, এই ফিল্ড। তাহলে এটা হলো ফিল্ড, মানে এই ফিল্ড গুলাই আমরা কালেক্ট করবো। বুঝা গেছে? তাহলে কোনো একটা টেবিলে কলাম গুলাকে আমরা বলি হলো ফিল্ড, অথবা স্পেসিফিক রেকর্ডের একটা পার্টকে আমরা বলবো হলো ফিল্ড। আইডি একটা ফিল্ড, নেম একটা ফিল্ড, অ্যাড্রেস একটা ফিল্ড, মোবাইল, মানে এই ফিল্ড গুলাই আমরা কালেক্ট করবো। আর রেকর্ড কোনটা? এই ফিল্ডের সাপেক্ষে যেগুলো কালেক্ট করা হয় টোটালটাকে একটা রেকর্ড বলা হবে। যেমন রোল 1, এটা রোল 1 এর নাম হলো রহিম, তার অ্যাড্রেস হলো ধরো কি বগুড়া, তার মোবাইল নাম্বার 017। তাহলে এই টোটালটাই কার? রহিমের। ওই গোটাটাই তাহলে কি বলবো? এটা হলো একটা রেকর্ড। কার রেকর্ড? রহিমের রেকর্ড। তাহলে ফিল্ড গুলাকে একত্রে আমরা বলছি হলো রেকর্ড, একজন স্পেসিফিক। আর
রেকর্ডের একটা অংশগুলাকে আমরা বলি হলো ফিল্ড। তাহলে এইগুলা আমরা ফিল্ড, আর রেকর্ড হলো এটা। বুঝেছেন না বুঝা নাই? তাহলে এগুলো হলো ফিল্ড আর এটা হলো রেকর্ড। কি ফিল্ড, কি ফিল্ড কাকে বলা হয়? কি ফিল্ড হলো সেই ফিল্ড যে ফিল্ডটা মূলত আমরা যে ফিল্ডের সাহায্যে আমরা তথ্য। আচ্ছা, এরপর আর একটা ছিল টেবিল। টেবিল কাকে বলবো? ফিল্ড এবং রেকর্ড এই দুটার সমন্বয়ে টেবিলটা তৈরি হচ্ছে। যে টেবিলটা তোমাকে এখন দেখাচ্ছি এটা ফিল্ড এবং রেকর্ডের সমন্বয়ে তৈরি হচ্ছে। আচ্ছা, এরপর আছে কি ফিল্ড। কি ফিল্ড হলো সেই ফিল্ড যে ফিল্ডের সাহায্যে আমরা তথ্যগুলা খুঁজে পাবো, সেটাকে আমরা বলবো হলো কি ফিল্ড। যেমন খেয়াল করে দেখো যে আমি একটা টেবিল তৈরি করলাম, যে টেবিলে স্টুডেন্টের রোল দিলাম, স্টুডেন্টের নেম দিলাম, আর স্টুডেন্টের অ্যাড্রেস দিলাম। তো প্রথমে দিলাম 1, তার নাম হলো রহিম, তার অ্যাড্রেস দিলাম বগুড়া। 2 নাম্বার দিলাম করিম, তার নাম দিলাম হলো অ্যাড্রেস দিলাম বগুড়া। 3 নাম্বার দিলাম ধরো আবার হলো রহিম, তার অ্যাড্রেস দিলাম হলো ঢাকা। তো এখন খেয়াল করে দেখো এখানে যে তথ্যটা আছে, যে ফিল্ডের সাহায্যে তথ্য খুঁজে পাবো, আমি এখন কোনো কারণে বলছি রহিমের অ্যাড্রেস দাও। তো রহিমের অ্যাড্রেস দিলে দেখো রহিম কিন্তু 2 জন আছে, তাহলে ঢাকাও দিবে বগুড়াও দিবে। আচ্ছা, আবার আমি যদি বলি বগুড়াতে যার বাসা তার আহ, নাম দাও, রোল দাও, তো বগুড়াতে কার বাসা? রহিমের বাসা, করিমের বাসা, তাহলে স্পেসিফিক হচ্ছে না। কিন্তু আমি যদি বলি রোল 1 এর অ্যাড্রেস দাও, তাহলে স্পেসিফিক শুধুমাত্র একজনকেই দেখাবে। তো এজন্য কোন ফিল্ডটা দিয়ে তথ্য খুঁজে পাবো? এই রোল দিয়ে। এজন্য এটাকে আমরা বলি হলো কি ফিল্ড। তাহলে যে ফিল্ডের সাহায্যে তথ্য খুঁজে পাবো সেই ফিল্ডটাকে আমরা বলবো কি ফিল্ড। তাহলে এখানে কি ফিল্ড কোনটা? রোলটা হলো কি ফিল্ড। বুঝেছো না বুঝো নাই? যেমন তোমাদের খেয়াল করে দেখো, তোমাদের রেজাল্ট গুলা দেখো, তোমাদের যে কোনো জায়গাতে রেজাল্ট হোক, এসএসসি এইচএসসি, ওখানে কিন্তু তোমার নামের কোনো কারবার নাই, ওখানে রোল বা রেজিস্ট্রেশন এইগুলাই ব্যবহার করা হয়। তোমরা পরীক্ষা যখন দাও তোমাদের সবকিছুতে রোল রেজিস্ট্রেশনটাই ব্যবহার করা হয়, নামটা সচরাচর ব্যবহার করা হয় না। তাহলে কি ফিল্ড কোনটা? কি ফিল্ড হলো ওই রোল অথবা নাম, যে ফিল্ডের সাথে তথ্যটা খুঁজে পাচ্ছি সেটাকে আমরা বলছি হলো কি ফিল্ড।